স্বাগত জানাচ্ছি কৃত্তিবাসের সমরেশ যাত্রা। আতোয়া থেকে বাপ্পা হয়ে বাবলা, বিপন্ন কৈশোর ও সমরেশের পথিক। লিখেছেন অমিতাভ নাগ। 1946-এর ভয়াবহ দাঙ্গার পটভূমিকায় আদাব গল্প দিয়ে সমরেশ বসুর যাত্রা শুরু। অতঃপর 4 দশক অতিক্রম করে 1988-তে তার প্রয়াণের আগে অবধি তার উপন্যাস সংখ্যা শতাধিক, গল্পের সংখ্যা উপন্যাসের দ্বিগুণ। এই পরিক্রমায় সমরেশ বহুবার নিজের লেখার সূচক পাল্টেছেন। মধ্যবিত্তের ক্লেদ দেখিয়েছেন অনতি দূরত্বে, আবার মানুষের উদার চেতনা স্পর্শ করেছেন সাধারণ মানুষেরই মেলাতে। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, তারাশঙ্করের পরেই বোধহয় বাংলা সিনেমা পরিচালকদের কাছে সমরেশ বসু সর্বাধিক প্রিয়। গঙ্গা, নির্জন সৈকতে, 3 ভুবনের পারে, বাঘিনী থেকে বিবর, প্রজাপতি, হিন্দিতে নমকিন অবধি, এমনকি ছুটির ফাঁদে বা হিন্দিতে শৌখিন, হাসির গল্প চলচ্চিত্রায়িত হয়েছে। বিভিন্ন প্রাজ্ঞ সমালোচকরা সমরেশের উপন্যাসে বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস করেছেন। গ্রামীণ অন্তজ সমাজের জীবনালেখ্য, নয়নপুরের মাটি জীবনালেখ্য ব্যতি রেখে সমরেশের অনেক উপন্যাসেই অশান্তির আরতি নিয়ে কোনো এক ব্যক্তির প্রান্তিক যাপন। এই প্রান্তিকতা গ্রাম শহরের ভৌগোলিক দ্বন্দ্বের মধ্যে নয়, এ অনেকাংশেই মানসিক স্তরে। তাই আদ্যন্ত শহুরে সুবীর কিংবা হুগলি জেলার এক বাগদিপাড়াকে ঘিরে গ্রামীণ সমাজ অবক্ষয়ের দলিল বাঘিনীর চিরঞ্জীব। দুজনেই সমাজ থেকে পলায়ন পর ব্রাত্য। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে তাদের যুদ্ধ নিজেদেরকে পতিত করেই। এই নির্বাসনের বিষয়টি মূলত 2 প্রকার। 1, মধ্যবিত্ত চরিত্রের নিজের শ্রেণীর থেকে বিচ্যুত, নির্বাপিত হওয়া। আর 2, প্রান্তিক শ্রেণীভুক্ত চরিত্র যে তার নিজস্ব শ্রেণী সংঘাতের মধ্যবৃত্ত থেকে চ্যুত, যথা উরাতিয়া, পারি অথবা গঙ্গা। এই লেখায় আমরা বেছে নেব একটা গল্পকে যেটা নানা কারণেই সমরেশের সাহিত্যকর্মে ব্যতিক্রমী। এর নায়ক প্রাপ্তবয়স্ক নয়, কিশোর মাত্র। কাহিনীর শেষে মুক্তির উপক্রমের নিশানা আছে, কিন্তু মুক্ত জীবনের আশ্বাস, স্বস্তি, দিশা নেই যেন। দম বন্ধ করা সেই কিশোরের ভবিষ্যৎ শেষ নিরিখে প্রেসার কুকারের বাষ্প নির্গমনের মতোই। জীবন অতঃপর প্রসিদ্ধ নয়, কেবলই সেদ্ধ হবে সব সম্ভাবনাতেই। 1973-এ লেখা এই বইয়ের ভূমিকায় সমরেশ লিখেছেন যে বিদেশি চিত্রটি দেখবার সৌভাগ্য আমার হয়নি, তার চিত্রনাট্যটি আমি পাঠ করেছি এবং এই উপন্যাসটির প্রেরণা সেই চিত্রনাট্য। আগেই লিখেছি যে সমরেশের অসংখ্য কাহিনী নিয়ে বাংলা হিন্দিতে সিনেমা হয়েছে, কিন্তু পথিক উপন্যাসটি ওই উপরোক্ত একটি বিদেশি ছবির দ্বারা অনুপ্রাণিত। কিন্তু পথিক উপন্যাসটি ওই উপরোক্ত স্বীকারোক্তিতে একটি বিদেশি ছবির দ্বারা অনুপ্রাণিত। বুঝতে অসুবিধা হয় না যে পথিক ফরাসি নবতরঙ্গের অন্যতম হোতা ফ্রাঁসোয়া ক্রফোর প্রথম ছবি 400 ব্লোজের চিত্রনাট্যের ভিত্তিতেই লেখা। উল্লেখ্য, পথিককে চলচ্চিত্র রূপ দিয়েছিলেন গুলজার 1977-এর হিন্দি ছবি কিতাবে। 400 ব্লোজ প্রাপ্তবয়স্কদের এবং শিশু কিশোরদের মধ্যেকার হিংসাত্মক সম্পর্ককে ব্যক্ত করে। এখানে 2 বয়সের প্রতিনিধিরা প্রতিপক্ষ, পরিবার নয়। এখানে স্কুল, পুলিশ এবং পর্যবেক্ষণ কেন্দ্র, এই 3 প্রশাসনিক প্রতিষ্ঠানের আপাত নির্মমতা অত্যন্ত নিরাবেগে দেখানো হয়েছে।
ছবির নায়ক কিশোর আতোয়া এই প্রতিষ্ঠানগুলির বিরোধিতা করে, কারণ তারা তার আত্মপ্রকাশের প্রচেষ্টাকে বারংবার খর্ব করতে চায় বল প্রয়োগ করে। ছবিতে দেখা যায় কিভাবে তার সৃজনশীল লেখাকে নিজের আত্মসত্ত্বের পরিচয় হিসেবে আতোয়া প্রতিষ্ঠিত করতে চেয়েও জুটপথ বাড়িতে এবং স্কুলে অপদস্থ হয়। ফরাসি ছবিতে আতোয়া প্যারিসে তার মা এবং সৎ বাবার সঙ্গে থাকে। স্কুলের সমস্যা সৃষ্টিকারীদের মধ্যে সে অগ্রণী। পরে আতোয়ার স্বীকারোক্তিতে জানা যায় সে তার মায়ের বিবাহপূর্ব সম্পর্কের ফসল। তার মা তাকে কোনো দিনও চাননি, মেনেও নেননি। মা ছেলের মধ্যে এক পারস্পরিক অবিশ্বাস, প্রেমহীন গ্লানি। বরঞ্চ সৎবাবাই আতোয়ার প্রতি একটু হলেও সহ্যশীল। ছবির প্রথম দিকে ফিল্মের ঘটনাবলী দেখায় কিভাবে আতোয়ার সঙ্গে তার বাবা মা শিক্ষকদেরই চরম বিচ্ছিন্নতা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। বাবা মা তাদের নিজেদের জীবনে নিমগ্ন, আর্থিক উদ্বেগ এবং একটি প্রায় ভঙ্গুর সংগ্রামী দাম্পত্যের গ্রাসে রুদ্ধশ্বাস, এবং আতোয়ার অবিরাম নানাবিধ অপকর্মে হতাশ। আতোয়া স্কুল কামাই করে শহরের রাস্তায় ঘুরে বেড়ায় এবং কিছু নগদ উপার্জনের জন্য তার সৎ বাবার অফিসের টাইপরাইটার চুরি করে, এবং অকস্মাৎ তার মাকে একজন পুরুষকে চুম্বন করতে দেখতে পেয়ে বুঝতে পারে যে সেই একমাত্র তাদের পরিবারের সদস্য নয় যে তার সীমা লঙ্ঘন করেছে। কিন্তু এর ফলে মা ছেলের সম্পর্কে আরও অবনতি হয়, এবং হয়তো সেই কারণেই স্কুলে অনুপস্থিতির কারণ হিসেবে সে বানিয়ে মায়ের মৃত্যুর কথা বলে। এই দুটি ঘটনায় আতোয়ার বাবা মা ছেলেকে পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যান। বস্তুত এই সংশোধনাগার এক প্রকার কয়েদখানাই, যেখানে শৃঙ্খলার নামে কিশোর কিশোরীদের মানসিকভাবে অস্থির, ক্লিষ্ট করে তোলা হয়। ছবির শেষে আতোয়া পালিয়ে যায়। এক দীর্ঘ ছুটে চলায় আমরা দেখি আতোয়াকে সমাজের সীমানার বাইরে প্রকৃতির স্বাধীনতায় শান্তি খুঁজে পেতে। আতোয়া চরিত্রটি কিশোর হয়েও জটিল, আর তাই আকর্ষণীয়। সচরাচর ভারতীয় সিনেমা সাহিত্যে শিশু কিশোরদের যেমন কৃত্রিম ভালোত্বে রঞ্জিত করা হয়, আতোয়া তার থেকে পৃথক। সে অবদমিত হয়েও সম্পূর্ণরূপে নির্দোষ নয় কোনো ব্যক্তিক নিষ্ঠুরতার দুর্বল শিকার। আতোয়া আর তার পড়ুয়া বন্ধুরা এক অস্বাভাবিক সমাজ ব্যবস্থার লুণ্ঠিত ভবিষ্যৎ। এটা বোঝা যায় সিনেমায় একাধিকবার, বিশেষত বন্দিদশা থেকে বিরতির সময় এবং পরে, যখন সিনেমার চতুর্থ প্রাচীর ভেঙে ফেলে আতোয়া সরাসরি ক্যামেরার দিকে তাকায়। পয়েন্ট অফ ভিউ শট ব্যবহার করে আতোয়ার অনুতাপহীন আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব প্রকাশিত হয়। সংশোধনাগারে একটি এক্সট্রিম ক্লোজ আপ বিরতি নিচ্ছি। বিরতিবার ফিরে এলাম। যেটা পড়ছিলাম, সংশোধনাগারে একটি এক্সট্রিম ক্লোজ আপ পয়েন্ট অফ ভিউ শটে আতোয়ার মায়ের চোখ এবং টুপির চরম ঘনিষ্ঠ দৃশ্য এক অদ্ভুত দৃষ্টিকোণ সৃষ্টি করে আতোয়ার মানসিক বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়।
আতোয়ার মা খুব নিরাসক্ত ঠান্ডা গলায় প্রায় প্রতিশোধ স্পৃহায় ঘোষণা করেন যে আতোয়ার বাবা আতোয়ার পাঠানো মিথ্যে কথার ভরানো চিঠিতে বিরক্ত হয়ে তার বিষয়ে সমস্ত চিন্তাই পরিত্যাগ করেছেন। আতোয়া বুঝতে পারে যে বাড়িতে ফিরে যাওয়ার জায়গা তার আর নেই, তাই ফুটবল খেলার মধ্যে থেকে পালানোর পর ফ্রিজ ফ্রেমে ক্যামেরার দিকে আতোয়ার স্থির দৃষ্টি তার বন্দিদশা থেকে মুক্তির সূচক, যেন ক্যামেরার মাধ্যমে দর্শকদের সঙ্গে আতোয়ার অন্তিম চাক্ষুষ সংযোগ তার জীবনের এক সফল আত্মপ্রকাশের উপলব্ধি। সমরেশ বসুর পথিককে ভিত্তি করে গুলজারের কিতাব সাধারণভাবে হিন্দি সিনেমার সামগ্রিক দুর্বলতা নিয়েই উপস্থিত। উপন্যাস বা ফরাসি ছবির নায়কের থেকে আরও কম বয়সী ছোট ছেলেকে হিন্দিতে কেন্দ্রীয় চরিত্র করে পরিচালক তাকে বঞ্চনার শিকার হিসেবে উপস্থিত করেন, শক্তিহীনের প্রতি দর্শকের সহজাত অনুকম্পা পেতেই। কিন্তু তা সত্ত্বেও গুলজারের মুন্সিয়ানায় তিনি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জগতের মধ্যেকার অসঙ্গতি এবং বড়দের ছোটদের না বুঝতে চাওয়ার বিষয়টি কিতাবে দক্ষতার সঙ্গেই চিত্রিত করেছেন। ছবিতে একটি দৃশ্য আছে যেখানে বাবলা অসুস্থ, ডাক্তার এসেছেন, ডাক্তার অসুস্থতার কারণ হিসাবে মানসিক চাপ নির্দেশ করেন। বাবলার অভিভাবক দিদি বিস্ময় প্রকাশ করেন যে এত ছোট বয়সে বাচ্চাদের কি টেনশন হওয়া সম্ভব। শিশুর মানসিকতা বুঝতে দিদির এহেন অবিচলিত ঔদাসীন্যে বিরক্ত ডাক্তার বাধ্য হয়ে বলেন যে ভয় দেখিয়ে এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে শিশুদের লালন পালন করার পদ্ধতি কোনো উপকারে আসে না। जिंदगी क्या हुआ है जिंदगी क्या हुआ है यक्षस है जिससे बड़ा होकर मुकाबला करना होगा। हम ये क्यों नहीं कहते जिंदगी एंजॉय करने के लिए है, पढ़ लिख कर तैयार हो जाओ। কিতাবে বাস্তব জীবনের অভিজ্ঞতাই ব্যক্ত করতে চেয়েছেন পরিচালক, যেখানে শৈশবের নিরাপত্তাহীনতা ও প্রাপ্তবয়স্ক বিশ্বের জটিলতা পাশাপাশি চলতে থাকে। পাঠকের বাপ্পার মতো আতোয়ার মতো ও লেখাপড়ার প্রতি বিকর্ষণ এবং শিক্ষক ও পরিবারের ক্রমাগত তিরস্কার বাবলাকে বিচ্ছিন্নতার অনুভূতিতে ফেলে দেয়। এই তিন চরিত্রই বড় হয়ে যেতে চায় দ্রুত, যাতে তাদের প্রতি প্রাপ্তবয়স্কদের অপমান দুর্ব্যবহার থেকে তারা রেহাই পেতে পারে। বাবলা বলেই ফেলে, बड़ा की सबको जरूरत है और बड़ों की सबको जरूरत है और बड़ों को किसी की भी नहीं। এবং একদিন যখন শাসনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করে, তখন বাবলা গ্রামে তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে পালিয়ে যায়। ট্রেনের টিকিটবিহীন একা ভ্রমণ, এই আশায় যে বাড়িতে ফিরে গেলে মুক্তি। এই ট্রেন যাত্রা এবং তার আনুষঙ্গিক অভিজ্ঞতা, বিচিত্র মানুষের সঙ্গলাভ শেষমেশ বাবলার ওপর এক রূপান্তরমূলক প্রভাব ফেলে। গ্রামে দিদি জামাইবাবুর আশা দিয়ে ছবি শেষ হয় এক মিলনাত্মক আবহে। আগে যেমন বলেছি, হিন্দি বাণিজ্যিক ছবির প্রথা মেনে তাহলেও কিতাব শিশু বালকদের দুষ্টুমি অনাচারকে সমর্থন করে না, শৈশবকে অতিরঞ্জিত মধুরও দেখায় না, কিন্তু তাদের দৌর্বল্যের প্রতি পরিচালকের সহানুভূতি স্পষ্ট, যা তিনি তার দর্শকদের থেকেও প্রত্যাশা করেন। ফরাসি ছবির নামটি এসেছে এক ফরাসি প্রবাদ থেকে, যার অর্থ হলো সর্বপ্রকার অপকৃতি বাড়ানো। সমরেশের কাহিনী একই রকম নৈবেক্তিক। নিষ্পলক হলেও তিনি জীবনযাত্রার এই পথের অভিযাত্রী হিসেবে বাপ্পাকে উদ্দেশ্য করেই উপন্যাসের নাম রেখেছেন পথিক। সমরেশের
কাহিনী একদম ফরাসি ছবিকে অনুসরণ করেই শেষ হচ্ছে। বাপ্পা ছুটছে ছুটছে, প্রথম গলি পথ পেয়ে সেখানে, তারপর গলির পরে গলি, বড় রাস্তা, দোকানপাট, গাড়ি ঘোড়া, গলিমাঠ, পুকুর, আবার বড় রাস্তা, গাড়ি ঘোড়া, ব্যস্ত জনতার চলাচল। বাপ্পা ছুটছে ছুটছে ছুটছে, ক্রমে এক সময় ওর ছোটা একটা গতির সীমায় এলো, দ্রুত পা, কিন্তু ছুটছে ঝুঁকে পড়ে। বাপ্পা বিলের ধার দিয়ে আস্তে আস্তে দৌড়তে লাগলো, আর হাজার হাজার পদ্ম ফুল দেখতে পেল। তাল গাছের ডোঙায় করে কেউ ফুল তুলতে বিলের মাঝখানে লগি ঠেলে যাচ্ছে, লরি ঠেলে যাচ্ছে। ছাকনি দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে, বর বউয়েরা বিলের ধারে ধারে মাছ ধরছে। বাপ্পা এইসব দেখবার সময় হাঁটছে, আবার দৌড়চ্ছে। এক সময় বিল শেষ হয়ে গেল, ও আবার মাঠের ওপর উঠে এলো। ডান দিকে সেই কালো পিচের রাস্তা। বাপ্পা ছুটছে ছুটছে, সোজা হয়ে ঝুঁকে। মুক্তির যাত্রী, ভগ্নাবশেষ, অতীতের সমস্ত চিহ্ন ছাড়িয়ে এগিয়ে চলল নদীর পার দিয়ে। হিন্দি ছবির নাম কিতাব, অর্থাৎ বই। বাবলাকে গুলজার ছোট করে বইতেই আবদ্ধ করতে চেয়েছে। বাপ্পা বা আতোয়ার মতো জীবন বোধের শরিক করতে চাননি। কিছুটা নিজের জীবনের প্রতিফলনে সমরেশ মানুষের অনুসন্ধানে এক ছুটে চলা দলছুট শিল্পী। তাই সমাজে থেকেও যারা অন্তজ বা সমাজের বাইরে যাদের অধিষ্ঠান, তারা বিভিন্ন সময় উঠে এসেছে সমরেশের লেখনীতে। কিন্তু 400 ব্লোজ আদ্যন্ত ক্রফর আত্মজীবনীমূলক ছবি। আতোয়ার মতো তিনি নিজেও বেড়ে উঠেছিলেন এক প্রেমহীন বালক বেলায়। আতোয়ার মতো তাকেও কিছুটা সময় কাটাতে হয়েছিল অল্প বয়সী অপরাধীদের প্রতিষ্ঠানে। আর তাই এই ছবির কাহিনী ভিত্তি করে সমরেশের উপন্যাসও তেমনি নিরাবেগায়িত। আর দুঃখী না হয়েও জীবনের নিষ্ঠুর সংগ্রামের জ্ঞাপনেই উঠে আসে মহান শিল্পের প্রেমময় উপাসনা। উপন্যাস ও ছবি শেষ হলে স্বভাবতই প্রশ্ন আসে, এরপর আতোয়া বা বাপ্পা কি করবে? তাদের দুজনের সঙ্গেই এখন যা কিছু হতে পারে, দুজনেই এখন নিজের জন্য নির্বাচন করতে প্রস্তুত। বালক থেকে এই প্রায় পুরুষে উত্তীর্ণ হওয়া তাই তো পথের হদিশ।